প্রেস কাউন্সিল কিন্তু আমি নিয়োগ দিই। প্রেস কাউন্সিল আপনারা জানেন, প্রেস কাউন্সিলের নিয়োগের কাজটা আমরা একজন বিচারপতি বা যারা সাবেক বিচারপতি একজনকে দিই, উনি পরবর্তীতে ঠিক করেন। এবং প্রেস কাউন্সিলের অধিকাংশ লোকই সরকারের বাইরের লোক। এটা হচ্ছে কোয়াসাই জুডিশিয়াল এবং গভর্নমেন্ট প্লাস যেটা আমার বাইরে প্রস্তাব করতেছে। গভর্নমেন্টের একেবারে হয়তো আছে কিছু পদ আছে, যেহেতু গভর্নমেন্ট টাকা দেয়, গভর্নমেন্টের কিছু তো জিনিস আছে। কিন্তু আমরা যখন আমি প্রেস কাউন্সিল এটা যখন ওনারা সমালোচনা করলেন এবং ওনারা বললেন, তো আমি এই বিষয়টা আমার মন্ত্রণালয়ের লোকরা আবার এখান থেকে প্রতিবাদ করলো, যেটা বললেন আমলাতন্ত্র। তখন আমি করলাম কি, আমি হচ্ছে যে প্রেস কাউন্সিলের প্রথম দিককার একজন লোক ছিলেন কাজী শামসুর রহমান, ওনার হচ্ছে রায়গুলো নিয়ে আসলো। ওনার রায়ের 2টা কপি আপনার প্রেস কাউন্সিলে গেলে পাবেন। তো ওই রায় দেখলে আপনার মনে হবে যে আসলে সম্ভব, প্রেস কাউন্সিল দিয়ে সম্ভব। এখন সমস্যা হচ্ছে যে এটা আসলে পুরো কাঠামোর প্রশ্ন। এখন গাজী শামসুর রহমান, ওই সময়ের গাজী শামসুর রহমান আর ওই সময়ের সাংবাদিকতার যে আমাদের যে স্ট্যান্ডার্ড, ওই সময়ের পত্রিকার সংখ্যা এবং ওই সময় টিভি বলতে কিছুই ছিল না, বিটিভি জাস্ট ছিল। ওই সময়ের আর এই সময়ের বিচারটা আলাদা। তবুও প্রেস কাউন্সিল জিনিসটা, যিনি বিচারপতি উনি অনেকবার আসেন আমার কাছে, একবারে লিখিতভাবে নিয়ে আসেন যে এটা আপনি বদলাইতে পারবেন না, বদলাইলে হাইকোর্ট হয়ে যাবে, ওই যে বলে। সো সবকিছু মিলে আপনি এটা করেন না, আমাদেরকে আমরা একটু কাজটা করি, আপনি যদি করেন আপনি আরো কনসালটেশন করেন, আরো সবকিছু করেন। তো গণমাধ্যম কমিশনের সাথে সম্পর্কিত হচ্ছে প্রেস কাউন্সিল। সম্প্রচার আইন যেটা করে যাচ্ছিল, শেখ হাসিনা করে যেতে পারে নাই, বাট ওরা শুরু করছিল ওই নীতিমালাটা, সম্প্রচার নীতিমালা আইন, ওইটা সংশ্লেষে এটা গণমাধ্যম কমিশনটা হবে অন্তর্ভুক্ত বা এর সাথে সম্পৃক্ত হবে বিটিভি বেতার। যেমন বিটিভি বেতার আমি ওনাদেরকে রাজি করাইতে বললাম, ওনারা একসাথে হবে, বিটিভি বেতার একসাথে হবে। দ্য ক্রাইসিস ইজ, আমি আজকে একটু বেশি একটু খোলামখুলা বলি, কারণ হচ্ছে আমাকে কালকেও বলতে হবে, নামলেও বলতে হবে। পয়েন্টটা হচ্ছে আপনার বেতারের আমাদের হচ্ছে সার্ভিসের অধীনে 800-র মতো হচ্ছে, আর কম বেশ 800-র মতো কর্মকর্তা আছে সার্ভিসের অধীনে, যিনি সরাসরি সরকারি সার্ভিসের অধীনে। এখন সার্ভিসের অধীনে কোনো কর্মকর্তা কিন্তু তাই স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে থাকতে পারে না, ইউজুয়ালি থাকতে পারে না, ওনাকে কোনো না কোনো উপায় আমাকে রাখতে হবে। ফলে স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান থেকে বেতার যদি আমি স্বায়ত্তশাসন দিই, তারা রাজি, দুইটাই রাজি যে তারা একীভূত হবে। এবং আমাদের জায়গা খরচ হচ্ছে, আমাদের বেতারের 14টার মধ্যে উপকেন্দ্র আছে, এগুলো খালি পড়ে আছে জায়গা। বেতারের অনেক জায়গা আছে যেগুলো অন্যান্য অনেক ভালো কাজে লাগানো সম্ভব। ফলে আমরা দুইটাকে একীভূত করলে যেটা হবে যে একই হাউসের ভিতরে, যেটা ওনার নাম দিচ্ছেন ব্রডকাস্টিং এজেন্সি, ন্যাশনাল ব্রডকাস্টিং এজেন্সি বা সামথিং লাইক দ্যাট, হইতেই পারে। দে আর এগ্রিড, যা তারা করুন। বাসস হচ্ছে আলাদাভাবে চাচ্ছে যে আলাদা থাকতে। উনি যেটা বললেন বাসসের নতুন লোক নিয়োগ হয়েছে, সেটা কিন্তু অস্থায়ী ভিত্তিতে নতুন লোক নিয়োগ হয়েছে। কিন্তু আরো কিছু প্রক্রিয়া বাসস শুরু করছে, যেটা উনি সঠিকই বলছেন, যেটা আমরা সেলফ ক্রিটিক্যাল, এটা অনেকগুলো ইন্টারনালি ঘটে গেছে, যেটা হয়তো আমাদের কাছে প্রতিনিধি আসে। হ্যাঁ, তো হয় আর কি। তো এবং এই গভর্নমেন্টের অধীনে বেশি হয়, কারণ এই গভর্নমেন্টের একটা বড় ক্রাইসিস আছে, যেটা বললাম আমার গতি কখন চলে যাবে সেটা নিয়ে ক্রাইসিস। আরেকটা ক্রাইসিস হচ্ছে যে গত 1 মাস ধরে গুঞ্জন শোনা যাচ্ছিল মিডিয়া পাড়া এখানে ওখানে যে উপদেষ্টা, ছাত্র উপদেষ্টারা নেমে যাবে। এবং আমি আপনাদেরকে বলি, ছাত্র উপদেষ্টারা নেমে যাবে, ছাত্র উপদেষ্টাদের দপ্তর কাজ করা বন্ধ করে দিচ্ছে গত 1 মাস। মানে কাজ স্লো হয়ে গেছে। ওনারা চলে যাবেন, আরেকজন আসবেন, ওনার সাথে কাজ করবেন। এবং এটা অনেকগুলো প্রমাণ আছে। এগুলো আমরা হচ্ছে সেলফ ক্রিটিক, আমি কোনো ব্যক্তি বা কোনো আমলা কাউকে বলতেছি না, কিন্তু এটা হচ্ছে বাস্তবতা। যখন 6 জুন ঘটলো লন্ডনে, এরপর বাংলাদেশের পুরা ল্যান্ডস্কেপ চেঞ্জ হয়ে গেল। আপনার রাজনীতিক, এই জন্য রাজনৈতিক দলগুলোর সামনে কথাগুলো বলতেছি। রাজনৈতিক দলগুলো চাইলে আমি 1 মাসের মধ্যে আইন করে দিতে পারি, যদি না চায়, তাদের সদিচ্ছা না থাকে। কারণ রাজনৈতিক দলগুলোর সাথে আমলারা যুক্ত, আমলারা বসে আছে কখন পরবর্তী সরকার আসবে, এন্ড এই আইনগুলো তারা তখন পাশ করবে, আমি আপনাদেরকে বলে দিচ্ছি। এবং এই ঘটনা 2007-8 সালে ঘটছিল 111-এর সময়। ওই চাল হচ্ছে এক সচিব, চাল হচ্ছে গুদামজাত করে রাখছিল 6 মাস, শেখ হাসিনা এসে 10 টাকা চাল খাওয়া হইতো। সো দিস ইজ দ্য রিয়েলিটি। যে কোনো, আমি বলি, যে কোনো ট্রানজিশনাল গভর্নমেন্টে এই হচ্ছে ক্রাইসিস, যে আপনার পরবর্তী সরকারের অপেক্ষায় সবাই, আমলারা পরবর্তী সরকারের অপেক্ষায়, বিজনেসম্যানরা পরবর্তী সরকারের অপেক্ষায়, আপনারাও হয়তো পরবর্তী সরকারের অপেক্ষায় আছেন। তো বিষয় হচ্ছে যে আমি তো এই পরিস্থিতিতে আমাদের জন্য কাজটা আমাদের জন্য কঠিন করে ফেলা হয়েছে, তারপরে আমরা এই সদিচ্ছাটা আছে। আমি যদি বলি যে আমরা আইনটা
সাংবাদিকতা সুরক্ষা আইন, সাংবাদিকতা এটা আমাদের লেখা আছে, সাংবাদিক না সাংবাদিকতা, ফলে এটা অনেক বড় একটা জায়গা কভার করবে। এটা আমরা করে দিয়ে যাবো, আমরা শুরু করেছি কাজটা। আর হচ্ছে ওয়েবসাইটে ওপেন করার কথা বলছে কামাল ভাই, আমরা ওয়েবসাইটে ওপেন করে দিচ্ছি অলরেডি। ইংলিশটা বোধহয় করা এখন, ইংলিশটা আমি বলছি লন্ডনে যাওয়ার আগে, কিন্তু এখনো করে নেই, করে দিবে। আর হচ্ছে শ্রম আইনের এখানে একটা গুরুত্বপূর্ণ জিনিস আছে, যেমন উনি বলেন ইন্টেলেকচুয়াল প্রপার্টি লতে এটাকে নিয়ে যাওয়া, এটা তো একটা বিষয় আছে, কিন্তু শ্রম আইনের অধীনে এখনো পর্যন্ত সাংবাদিকরা আছে। মজুরি যেটা বোর্ড আছে এটা শ্রম আইনের অধীনে আছে। এখন যদি আপনি সিলিংটা ঠিক করতে যান তখন আবার এটা আবার আইনগত প্রশ্ন আসবে যে আপনি আলাদাভাবে তাদের বেতন কাঠামো ঠিক করতে পারেন কিনা, কারণ বেতন কাঠামো এক জায়গায় ঠিক করা আছে। এখন সরকার রেট উঠাইতে পারে কিনা, বা কিভাবে নেগোসিয়েশন করতে পারে কিনা, বা কাউকে কনভিন্স করতে পারে কিনা, আরো 10টা ধরনের প্রশ্ন আসতে পারে। এবং এটা ঝুলে আছে, এটা আমার জন্য বিব্রতকর, কারণ আমি বারবার ওয়াদা দিচ্ছি যে নবম মজবুত বাস্তবায়ন হবে। যখন আমি নবাবের যারা আছে, যারা মালিক পক্ষকে ডাকলাম, ওনারা আছে যে আমাদের কিছু সুযোগ সুবিধা আছে, এগুলো দেন, পত্রিকাকে ভালো চলতে দেন। যেমন আমি বললাম যে আমরা হচ্ছে সার্কুলেশন রেট আমি কমাই দিব, আমি ভুয়া সার্কুলেশন রেট সার্কুলেশন সংখ্যা কমাই দিব। যেমন স্থানীয় পত্রিকার জন্য 1000 সার্কুলেশন সংখ্যা আমরা করে দিব, এটা আমরা অনগোয়িং আছে, আমরা করে দিয়ে যাবো। কি জন্য? কারণ আপনি ভুয়া দেখানোর দরকার নেই যে এটা আপনার 5000 চাপ, কিন্তু আপনি টাকাটা আমি বেশি করে দিব। 900 টাকা কয়েক বছর আগে, 900 টাকা এখন আসলে বাস্তব না, আমি বাড়াই। তা আমি যে আপনাকে টাকাটা বাড়াই দিচ্ছি, আপনি সাংবাদিকদের কি দেবেন? ওই প্রশ্নই কিন্তু মালিকদের কাছে কোনো জবাব নেই, মালিক বা সম্পাদকদের কাছে। আমি আপনাকে বিজ্ঞাপনের হার বাড়াই দেব, 900 থেকে 1800 করে দিবে, এটা আমি বলছি, একবার ওয়াদা করছি যে দ্বিগুণ বাড়াবো, কিন্তু আপনি সাংবাদিকদের কি দিবেন আপনি আমাকে বলবেন। ওখানে কিন্তু কোনো রায় নাই, এবং আমি মিটিং ডাকলাম, ওনারা 1-2 জন প্রতিনিধি পাঠালেন, আসলেন। এই জিনিসগুলো আসলে মানে ক্রাইসিসগুলো আসলে বলা দরকার, জনগণের কাছে বলা দরকার, সব স্টেক হোল্ডারদেরকে বলা দরকার। এটা হচ্ছে আমাদের জন্য একটা ক্রাইসিস যে আমরা আসলে প্রণোদনা দিতে রাখতেছি। আপনাকে নিউজ প্রিন্ট আমি আমদানি করতে দিই মোটামুটি বিনা শুল্কে, ধরতে গেলে অন্যদের তুলনায়। আপনি তো ওইটা দিয়ে অনেক পত্রিকা তো ওইটা দিয়ে আসলে পত্রিকা না চাপাইয়া প্রেসের কাছে বিক্রি করে দেয়, এটাও আমরা জানি। তারপরেও আমরা সরল বিশ্বাসে দিলে কিন্তু আপনারা কিন্তু সাংবাদিকদেরকে ওই হিসাবে কি আপনারা প্রণোদনা দেন, বা আপনারা কি সাংবাদিকদের বেতনটা ঠিক মতো দেন? একজন সাংবাদিক বললেন যে বেতন ঠিক মতো দেওয়া হচ্ছে। একটা বড় অংশের যারা প্রফেশনাল বা কর্পোরেট হাউসগুলো আছে, ওদের অনেকটা বড় অংশ দেওয়া হচ্ছে, এটা সত্য, এবং অনেকেই স্ট্যান্ডার্ড বেতন দিচ্ছে। কিন্তু যেটা হচ্ছে যে অনেক মিডিয়াম লেভেলের যে হাউসগুলো আছে, এবং বিশেষ করে আওয়ামী লীগের যে হাউসগুলো আছে, গত 1 বছর তাদের অবস্থা অনেক বেহাল। হ্যাঁ, তারা হচ্ছে যে তাদের মালিকরা যেহেতু পালাই গেছে, বলে তারা আসলে বেতন দিতে পারতেছে না, কিন্তু নামটা টিকে রাখতেছে ফর সাম ফিউচার টাইমস। হ্যাঁ, সো এখন আমার ওই জায়গাতে আমার কথা যে শ্রম আইনের ভিতরেই আসলে মজুরির বিষয়টা আমাদেরকে সলভ করতে হবে, যদি এই সময়ের ভিতরে করতে চাই। আমি আলাদাভাবে এখন সিলিংটা ঠিক করলে আমাকে আইন তো বিধিবিধান সংযুক্ত মানে সংশোধন করতে হবে, এটা আমি আলাদাভাবে যেতে পারবো না, এত ইমার্জেন্সি। মজুরি অন্তত নবমটা যদি বাস্তবায়নের জন্য মালিক পক্ষ এবং সাংবাদিক পক্ষ যদি একসাথে হয়, তারপরে শ্রম মন্ত্রণালয়কে আমরা বললে আমরা মনে হয় যেটা আগাইতে পারবো। আর রিট বা এইসব জিনিসগুলো আসলে হাইকোর্টের যারা এখানে উনি আছেন, সুব্রতদা আছেন, এটা আসলে চাইলে সম্ভব। এটা যদি হাইকোর্টে আমি অ্যাটর্নি জেনারেলকে বলছি, ওনারা যদি চান যে এটাকে দ্রুত, কারণ এটা শুনানি হচ্ছে অনেক, না প্রত্যাহার করানো উচিত না, কিন্তু শুনানিটা হইলে সম্ভব, কিন্তু শুনানিই হচ্ছে না, মানে বারবার টাইম বিচানো হয়। তো এটা যদি সরকার পক্ষ চাইলে এবং যারা বিবাদী পক্ষ তারা চাইলে এটা দ্রুত শুনানির ব্যবস্থা হয় বা হইতে পারে, এবং এটা সম্ভব হইতে পারে। আর হচ্ছে যেটা বললাম যে এখানে সাংবাদিকদের যে প্রশ্নটা আসছে, যেটা আপনি রাইটলি বলছেন যে আসলে একজন সাংবাদিকদের যদি ভুয়া মামলা স্বীকার হন তাহলে এটার প্রতিবাদ করা উচিত। এটা আমি এই মতামতের পক্ষে, কারণ হচ্ছে আমি আজকে আছি, আমরা এই জন্য হচ্ছে যে কোনো মিডিয়া লাইসেন্সও বাদ দিই নাই, কোনো মিডিয়া বন্ধ করি না। আমার সময় এবং নাহিদ ইসলামের সময় আমাদের এটা ছিল নীতি যে আমাদের পলিসি ছিল আমরা কিছু বন্ধ করি। এবং এখানে ওই যে রতন দা বলে গেছেন যে কি বলে যে অ্যাডভাইস দেওয়া, কোনো একটা কলম না সাবেক উপদেষ্টা করছে না আমি করছি,
কোনো মিডিয়া হাউসকে করা হয়নি। এক দুবার হয়তো কোনো কথার জন্য কথা হয়েছে, বাট নট নেসেসারিলি যে এটা চাপাইয়েন না, এটা চাপান, আমরা কোনোভাবে এটা করি নাই। এবং বড় আমার বিরুদ্ধে রিপোর্ট করা হয়েছে অনেক পত্রিকাতে, অনেক লেখা হয়েছে, বাট আমরা ওইটা হয়তো প্রতিবাদ লিপি পাঠিয়ে দিচ্ছি মন্ত্রণালয় থেকে, যেটা হচ্ছে স্ট্যান্ডার্ড প্রসিডিউর, ওইটাই করছি। এরপরে পত্রিকা হয়তো কোনো পত্রিকা সংশোধনী দিচ্ছে, কোনো পত্রিকা দেয়। সো দিস ইজ দ্য স্ট্যান্ডার্ড প্রসিডিউর, ইউ উইল রাইট টু দ্য নিউজ পেপার। কিন্তু সাংবাদিকদের যে মামলা, এটা আব্দুল্লাহ ভাই সঠিক বলছেন যে আমরা হচ্ছে যে নাহিদ ইসলাম এটা শুরু করে গেছিলেন, এবং আমি আসার পরে আমি দেখলাম যে 72 বা 75 এই সংখ্যাটা হবে। যখন আমরা দেখলাম যে এই মামলাগুলো আছে, তখন আমরা হচ্ছে যে আমাদের তো এটা করার কিছু নেই, কারণ এটা আমাদের মন্ত্রণালয়ের অধীনে না। আমরা স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে একটা সুপারিশ সহ পাঠালাম যে আপনারা এগুলো দেখে যদি পারেন এটা মামলাগুলো প্রত্যাহারের ব্যবস্থা বা যে কার্যকর ব্যবস্থা নেওয়া দরকার এটা করুন। আমাদের যতটুকু বলে এটা আমরা বলছি। এবারে আসলে এই জিনিসটা অ্যাড্রেস করা হতো যে সাংবাদিকদের বিরুদ্ধে ভুয়া মামলা, আমাদের কাছে উপায় নেই। আমরা উপাত্তটা সংগ্রহ করছি বারবার বিজ্ঞাপন দিয়ে, যে কোনো সাংবাদিক চাইলে লিখতে পারতেন, আমাদের কাছে লিখেছেন বটে, এবং আমরা ওইটা স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে দিচ্ছি টু ফার্দার ইনকোয়ারিজ অ্যান্ড